প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো পিত্ত পাথরের চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সর্দার এনায়েম, পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন, চেয়ারম্যান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনার অনেক সময়ের মাঝে। আমরা কিন্তু স্যার খুব কমন একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেখা যায় প্রতিটা ফ্যামিলিতেই একজন পেশেন্ট থাকে গল ব্লাডার বা পিত্তথলিতে পাথর বা তার কোনো সমস্যা দেখা যায় পাওয়া যায় একটা ফ্যামিলিতে। তো এই বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, কারণ আপনি স্যার বাংলাদেশে একজন ল্যাপারোস্কোপিক সার্জারিটাকে বাংলাদেশে স্টার্ট করে দিয়েছেন। তো স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে গল ব্লাডার যেটা বা পিত্তথলি, এটার কাজ কি আসলে আমাদের বডিতে? ধন্যবাদ তানিয়া। তুমি একেবারে প্রথমে যখন বলছিলে যে পিত্ত পাথর, বেসিক্যালি বেশিরভাগ মানুষই হয়তো বলে যে পিত্তথলিতে পাথর, বাট ইউ আর ভেরি রাইট অ্যাজ এ ডক্টর। আসলে পিত্ত পাথর মানে গল স্টোন কিন্তু শুধু গল ব্লাডারই হয় না, ইভেন পিত্তনালীতে হয়। তো প্রথমে যদি বলি যে পিত্তথলি পিত্তনালীর এগুলো কাজ কি, আমাদের লিভারে তো বাইল তৈরি হয়। সেই বাইলটা যখন আমরা যখন খাওয়া দাওয়া করি, ফ্যাট জাতীয় খাদ্য সেটা পরিপাক করে বাইল, ঠিক যেমন প্রোটিন পরিপাক করে প্যানক্রিয়াটিক জুস, বা কার্বোহাইড্রেট পরিপাক করে আমাদের স্টমাক থেকে যে অ্যাসিড সিক্রিশন হয় সেটা। তো ইটস এ কম্বিনেশন অফ অল দ্য এনজাইমস অ্যান্ড বাইলস যেটা আমাদের খাদ্য পরিপাক করে। তো পরিপাকতন্ত্রে বাইলের পিত্ত মানে লিভারে যেটা তৈরি হয় সেটা পরিপাকতন্ত্রে আসে, সেটা হলো পিত্তনালী দিয়ে। সেই পিত্তনালীর উপরেই একটি থলি থাকে, সেই থলিটাকে বলি আমরা পিত্তথলি, অর্থাৎ গল ব্লাডার। তো গল ব্লাডারের কাজটা হলো যে পিত্তরস কিছু অংশের পিত্তরসকে সে জমা করে ঘন করে রাখে। যখন আমরা বেশি বা মেজর মিলগুলো যখন নেই, 3 বেলা যখন আমরা খাই, ফ্যাট জাতীয় খাদ্য যখন বেশি খাওয়া হয়, তখন একটু অতিরিক্ত বাইল যখন দরকার হয়, তখন সেই পিত্তথলি থেকে, পিত্তথলির কাজটা হলো বাইলকে নিয়ে রিজার্ভ করে এবং কনসেন্ট্রেট করে। তো তখন ন্যাচারালি পরিপাকতন্ত্রে খাদ্য আসার পরেই একটি হরমোনাল সিগন্যাল দিয়ে গল ব্লাডারকে জানিয়ে দেওয়া হয় যে আমার অতিরিক্ত কনসেন্ট্রেটেড বাইল দরকার। তখন সেটা কন্ট্রাকশন করে সেই কনসেন্ট্রেটেড বাইলটা ডুওডেনামে পাঠায়। তো ডুওডেনামেই তো এটার ওপেনিং, পিত্তনালীর ওপেনিং। সেটাই বলছিলাম যে এই পিত্তথলি সেই কনসেন্ট্রেশন প্রসেসের মধ্যেই স্টোন তৈরি হতে পারে। তো কাজ হলো গিয়ে মেইনলি পিত্তর রস কনসেন্ট্রেট করে জমা রেখে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করার জন্য সময় মতো সেই রসটা দেওয়া। এখন অনেকে বলে যে স্যার এটা ফেলে দিলে কি হবে, এটা নিয়ে তাহলে পরে আমরা যেটা বলি যে প্রথমে তো এই যে যেটা বলেন ঘন রসটাকে ঘন করে রাখে, যখন দরকার হয় তখন তাকে সার্কিট করে তখন। এখন আমরা অনেকেই দেখা যায় ইনসিডেন্টালি অথবা পেইন তার ক্লিনিক্যাল ফিচারও আসে, যে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখা গেল তার গলব্লাডারে একটা স্টোন আছে, অথবা যার ক্লিনিক্যাল ফিচার আসে সেটা আলাদা কথা। তো এই পাথরটা কেন জমে, কেন হয় সাধারণত? ওয়েল, আসলে পাথর কেন হয় বলাটা মুশকিল, আমরা বলতে পারি না, সবার হয় না। এখন ঘন হওয়ার প্রসেসের মধ্যেই আমরা যদি কোনো একটা কিছু, যেমন আমরা কি বলা যায়, চিনির রস যদি আমরা ঘন করতে থাকি, জাল দিতে থাকি, আরো ঘন করি, তাহলে কিন্তু ক্রিস্টাল জমবে। ঠিক সম্ভবত ওই পিত্তরস ঘন হওয়ার প্রসেসের মধ্যেই যখন একটু ডেব্রি জাতীয় অথবা বলবো অনেকটা হয় না যে একেবারে হালকা বালির মতো স্লাজ যখন তৈরি হয়, সেই স্লাজটাই আস্তে আস্তে স্টোন হয়। সুতরাং স্টোন আমরা দেখি পিকুলিয়ার ভাবেই যে কোনো কোনো সময় একটা বড় স্টোন হয়, একটা দুটো বা কয়েকটা, আবার কখনো মাছের ডিমের মতো হাজার হাজার স্টোন হতে পারে। সুতরাং গল ব্লাডারেই প্রাইমারিলি স্টোন তৈরি হয়, এবং তারপরে অনেক সময় এটা পিত্তনালীতেও যায় এবং বিভিন্নভাবে কমপ্লিকেশন গল ব্লাডারে তৈরি হয়। সম্ভবত সেই কনসেন্ট্রেশন প্রসেসের মধ্য দিয়েই স্টোন ফরমেশনের অনেকগুলো কারণ আমরা আসলে প্রথম কারণ অজানা, যেটা আমরা জানি, তারপরে অনেকগুলো ছোট ছোট কারণ দেখি আমরা মেয়েদের বেশি হয়, একটা পার্টিকুলার বয়সের মেয়েদের বেশি হয়। আমরা তো ওই 5F বলি, মেডিকেল কলেজে দেখি, তোমরাও পড়েছো তাই না, মানে ফ্যাটি, ফেয়ার, 40, ফার্টাইল। তো এইরকম
এই যে আমরা বেশি দেখি, তবে মেয়েদের যে শুধু হয় তা তো না, আমরা দেখি 2/3 অফ দ্য পপুলেশন উইথ গলস্টোনস আর মেইনলি ইয়াং ফিমেলস। জি জি জি। সুতরাং সেই জন্যই এটাকে বলা হয় এগুলো ফ্যাক্টরস, কিন্তু অ্যাজ সাচ কজ আমরা আসলে জানি না কেন হয়। এখন কিন্তু স্যার দেখা যায় যে আসলে এই যে আমরা অনেক কিছুই মানে যুগের কারণে রোগের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা বলছে ফেয়ার ফিমেল 40 ছিল, কিন্তু এখন দেখা যায় যে অনেকে 30 ইয়ার্স 25 ইয়ার্স পাওয়া যায়, অনেক ইয়াং ছোট বাচ্চাদেরও পাওয়া যায়। ডেফিনেটলি আমি রিসেন্টলি তো বেশ কিছু অপারেশন করলাম যারা ইভেন অ্যারাউন্ড 10 to 15 এর মধ্যে বা বিলো 10 আমি করেছি। জি, মানে এগুলো আসলে কারণটা বলা মুশকিল। একজন পেশেন্টের যদি গলব্লাডার স্টোন হয় সেক্ষেত্রে তার লক্ষণ কি সবসময় আসে নাকি মাঝে ইনসিডেন্ট যেটা পাওয়া যায়? বেসিক্যালি বলা হয় যে নর্মাল পপুলেশনের প্রায় 15 to 20% নর্মালি গলব্লাডার স্টোন পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কিন্তু সিমটোম্যাটিক হয় অনলি 3 to 5%। আচ্ছা, সবার কিন্তু সিমটম আসবে না। তো আমরা যদি অটোপসি, জেনারেল অটোপসি আমাদের দেশে তো হয় না, কিন্তু সারা পৃথিবীতেই অটোপসিতে দেখা গেছে যে ইনসিনারাল গলস্টোন বা আননোন গলস্টোন নিয়েই একটা মানুষ সারা জীবন হয়তো বেঁচে ছিল। আচ্ছা, তার হয়তো কোনোদিন কোনো প্রবলেমই হয় না। তবে গলস্টোন হলে কিছু কিছু উপসর্গ তো দেখা দিতেই পারে। সেটা হলো প্রথমেই ওই যে আমরা যেটা বলি ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া, এক ধরনের ডিসকমফোর্ট, একটু গ্যাস হওয়া, খাওয়ার পর একটু পেট ফুলে যাওয়া। তার মানে সেটা ওই পরিপাক হচ্ছে না বলি, ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক ঠিকমতো করতে পারছে না, বা করতে গেলেও যখন বাইল কনসেন্ট্রেটেড বাইল গলব্লাডারে দিতে যাচ্ছে তার যদি পাথর থাকে ভিতরে, তখন সে এক ধরনের একটা কলিকি পেইন দিচ্ছে। সুতরাং মাঝে মাঝে ওই রকম বদহজম, ব্যথা, এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় সিরিয়াস অ্যাকিউট কলিসিস্টাইটিস হয়ে যায়, ইনফেকশন। আচ্ছা, তো ইনফেকশন যখন হয় তখন আর না জেনে উপায় নেই, রোগীকে তখন ডাক্তারের কাছে যেতেই হয়। তো মোস্ট অফ দ্য কেসেস রোগীরা ন্যাচারালি পেটে ব্যথা নিয়ে মেডিকেল স্পেশালিস্টের কাছেই যান। কোনো কোনো সময় অ্যান্টিবায়োটিক দিয়ে এবং ব্যথার ওষুধ দিয়ে সেটা সেরে যায়। তো উপসর্গের মধ্যে যদি বলি ওই ব্যথা, বমি, জ্বর, এগুলো নিয়েই কিন্তু অ্যাকিউট কলিসিস্টাইটিস নিয়ে রোগীরা আসে। আচ্ছা, তো বেসিক্যালি দ্যাটস এ সার্জিক্যাল প্রবলেম। মানে কলিসিস্টাইটিস মানে গলব্লাডার যেটা আমরা কথা বলছি সেটা ইনফেকশন হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ইনফেকশন হচ্ছে, এটা কারণ স্টোন তো আছেই, সাথে অন্যান্য কারণও হতে পারে, কিন্তু স্টোনটা মেইন। হ্যাঁ, স্টোন থাকার কারণেই যেটা হয় অনেক সময় নেকে এসে, আমাদের গলব্লাডারের বডি নেক তো আছে, নেকে এসে স্টোনটা যখন আটকে যায় তখনই সেটা ন্যাচারালি ব্লাড সাপ্লাই থেকে শুরু করে গলব্লাডার গ্যাংগ্রিনাস গলব্লাডার হয়ে যায়, ইনফেকশন হয়ে, তারপরে এটার মধ্যে পুজ হয়ে যায়, তখন এটাকে আমরা এম্পায়ামা বলি। অনেক সময় শুধু আটকে যে বাইল আর ভিতরে না এসে তখন গলব্লাডারটার ভিতরে একটা মিউকাস বেরিয়ে এসে মিউকোসিল হয়ে যায়। ঠিক মেডিকেল টার্মগুলো হয়তো দর্শকরা বুঝবেন না, সেই জন্যই বোঝার জন্য বলছি যে গলব্লাডারে স্টোনের কারণেই ইনফেকশন এবং ইনফেকশন জনিত অনেক কিছুই হতে পারে। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হলো যে আমরা গলব্লাডার ক্যান্সারেরও একটা বেশ ইনসিডেন্স দেখি। তো আমরা মোস্ট অফ দ্য, আমাদের সার্জনদের এক্সপিরিয়েন্স, মোস্ট অফ দ্য ক্যান্সার গলব্লাডার যেখানে আমরা পাই অলমোস্ট নিয়ারলি অ্যাবাউট 100% ক্ষেত্রেই কিন্তু স্টোন সাথে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা জানি না ঠিক স্টোন থাকার কারণে ক্যান্সার হলো কিনা, কিন্তু রেট্রোস্পেক্টিভলি আমরা চিন্তা করতে পারি হয়তো লং টার্ম স্টোন থাকার কারণেই, লং স্ট্যান্ডিং স্টোনের কারণেই হয়তো ক্যান্সার হতেও পারে, বাট উই আর নট শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, সুতরাং গলব্লাডারে পাথর হলে, জানা থাকলে, সেটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি উই শুড গো ফর ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা বললেন যে গলব্লাডারে পাথর থাকলে ইনফেকশন, মানে একটা কমপ্লিকেশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেটা হতে পারে। ট্রিটমেন্ট যেটা খুব কমন ট্রিটমেন্ট বাংলাদেশে সবাই জানে যে ক্যামেরা দিয়ে অপারেশন করে ফেলবে। ট্রিটমেন্টকে ক্ষেত্রে দেখা যায়, আমরা স্যার প্রথমে বলেছেন আপনি যে পিত্ত পাথর মানে শুধু গলব্লাডারে পাথর হয় না, পাথরগুলো অন্যান্য জায়গাতে হয়। এই কথাটা এটাও একটা কমপ্লিকেশন। সেটা হলো এই যে উপসর্গের কথা বলে আপনি, সেটা হলো যে এই উপসর্গের আরেকটা প্রধান উপসর্গ হলো জন্ডিস হয়ে যাওয়া। অনেকেই মনে করে জন্ডিস শুধুমাত্র লিভার ইনফেকশনের জন্য হয়, তা না। দেয়ার আর টু টাইপস অফ জন্ডিস। একটা তো অবশ্যই ভাইরাল হেপাটাইটিসের জন্য জন্ডিস হচ্ছে, আরেকটা হচ্ছে যদি কোনো কারণে পিত্তনালী আটকে যায়। পিত্তনালী আটকে যাওয়ার সবচেয়ে বড় কমন কারণই হলো
পিত্তথলি থেকে স্লিপ করে স্টোন পিত্তনালীতে চলে আসে। কারণ আমি আগেই বলেছি যে লিভার থেকে পিত্তনালী দিয়েই ডুওডেনামে যায়, খাদ্যনালীতে যায় বাইল। গল ব্লাডারে যদি স্টোন হয় সেখান থেকে, এটা তো পিত্তনালীর উপরেই আরেকটা ছোট্ট নালী দিয়ে যুক্ত, সেটা দিয়ে পাথর এসে যদি পিত্তনালীতে আটকে যায় তখনও কিন্তু জন্ডিস হতে পারে। এবং জন্ডিস নট অনলি তখন গল ব্লাডার ইনফেকশন, তখন পিত্তনালীতেও ইনফেকশন হয়, সেটাকে আমরা কোলানজাইটিস বলি। সেটা কিন্তু একটা সিরিয়াস ইনফেকশন। ওই সময় কিন্তু ভীষণভাবে কাঁপুনি দিয়ে জ্বর এবং অসহনীয় ব্যথা, মানে যেই এক্সপেরিয়েন্স, যার একবার এক্সপিরিয়েন্স সেই ব্যথার হবে সেই রোগী কখনো ভুলবে না যে কতটা হতে পারে তীব্র পেইন এই গলস্টোন এবং এই পিত্তনালীর স্টোনের কারণে। সেক্ষেত্রে এই যে যেটা বলেন যে গল ব্লাডারে স্টোনের চিকিৎসা এবং পিত্তনালীতে যদি পাথর হয় সেটা চিকিৎসা, এই দুটো চিকিৎসা কি সেম? না, দুটো চিকিৎসা সেম না। কারণ আমরা গল ব্লাডারের, আমি আগে বলেছি গল ব্লাডারের প্রবলেম, সেটা পাথরজনিত প্রবলেম হোক, টিউমারজনিত প্রবলেম হোক, যে কোনো জাতীয়, ইভেন পাথর ছাড়াও ইনফেকশন হতে পারে। আমরা অ্যাক্যালকুলাস কলিসিস্টাইটিসও বলি মেডিকেল পরিভাষায়, যে কারো পাথর ছাড়াও ইনফেকশন হতে পারে, কোনো একটা কারণে ব্লাড সাপ্লাইয়ের অসুবিধা হলে সেটাও হতে পারে। তো এটার একমাত্র চিকিৎসাই হলো পিত্তথলিকে ফেলে দেওয়া। এটাকে বলি কলিসিস্টেকটমি, অর্থাৎ আমরা পিত্তথলিকে ফেলে দিই। সেটা কিভাবে ফেলি সেটা পরে আসছি, তার আগে বলি পিত্তনালীর পাথরের চিকিৎসা। সেটা কিন্তু আমরা একটা জিনিস এখানে ফেলে দিতে পারছি, কিন্তু পিত্তনালীকে কিন্তু ফেলে দিতে পারছি না। কারণ পিত্তথলি ফেলে দেওয়ার পরেও পিত্তনালীকে ইনট্যাক্ট রাখতে হবে, দ্যাট ইজ দ্য মেইন টার্গেট আমাদের সার্জনদেরও তাই। ডিউরিং রিমুভাল অফ পিত্তথলি বা গল ব্লাডার রিমুভালের সময় কিন্তু আমরা কখনোই পিত্তনালী যেন কোনোভাবে ইনজিওর্ড না হয় বা এই প্যাসেজটা যেন কোনোভাবে হ্যাম্পার্ড না হয় সেটাকে আমরা এনশিওর করি। এই জন্য পিত্তনালীকে আগে যেহেতু ফেলতে পারবো না এবং এমনকি ইনজুরিও করতে পারবো না, এটাকে একেবারে যেমন আছে তেমনটাই রাখতে হবে। সেই কারণে পিত্তনালীকে আমরা আগের দিনে কেটে ভিতর থেকে পাথর বের করে দিয়ে টিউব দিয়ে অথবা রিপেয়ার করে দিয়ে আমরা একটা চিকিৎসা হতো। কিন্তু এখন এন্ডোস্কোপির যুগে আমরা এন্ডোস্কোপি করে, ইআরসিপি বলি সেটাকে, এন্ডোস্কোপিক ওই রেট্রোগ্রেড প্যানক্রিয়াটিকোগ্রাফি করে আমরা ওই পিত্তনালীর মধ্যে কোলাঞ্জিও প্যানক্রিয়াটিকোগ্রাফি করে আমরা কি বলে পিত্তনালী এবং প্যানক্রিয়াটিক ডাক্টের নালী থেকেও আমরা পাথর নিয়ে আসতে পারি। এটাকে এন্ডোস্কোপিক প্রসিডিউর বলে। এই ইআরসিপির মাধ্যমে যখন আমরা পিত্তনালীটাকে ক্লিয়ার করতে পারবো তখন খুব আরামেই আমরা পিত্তথলিটাকে ফেলে দিতে পারবো। এখন পিত্তথলি ফেলার বিভিন্ন প্রসেস আছে, সেই ব্যাপারে হয়তো। তার মানে যদি আমাদের পিত্তনালীতে পাথর হয় সেই চিকিৎসাটা আলাদা, পিত্তথলিতে পাথর হলে সেই চিকিৎসাটা এক্স্যাক্টলি। সাধারণত আমরা এই দুটো প্রবলেম একসাথেই দেখি, খুব ইন্ডিভিজুয়ালি দেখা যায় না। পিত্তনালীতে পাথর আছে, পিত্তথলিতে নাই, এটা হতে পারে, কিন্তু এইরকম ঘটনা আমাদের দেশে কম্পারেটিভলি কম। কিন্তু পিত্তথলিতে পাথর আছে, পিত্তনালীতে নেই, সেটা কমন। এটা আবার খুবই কমন। পিত্তথলির সবার ক্ষেত্রে পিত্তনালীতে যাবে না। পিত্তথলি যাদের পাথর আছে তাদের হয়তো 10-15% ক্ষেত্রে পিত্তনালীতে আমরা পাথর পাই। আমার সাথে দর্শক আছেন একজন। নিশ্চয়ই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? আমি শফিকুল ইসলাম বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। জি। আমার পিত্তথলিতে আমি টেস্ট করলাম দুইবার, তো দুইবারই ডক্টর বলছে যে পাথর আছে। তো আমি স্যারের কাছে একটা জানতে চাই যে এই পিত্তথলিতে পাথরটা আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে আমরা যতটা জানি, তো পিত্তথলি পাথরটা কি পিত্তথলিটা ফেলে না দিয়ে কি এটা কি করা যায়? হ্যাঁ, পিত্তথলিটা এটা বুঝেছি আপনার প্রশ্ন এবং আপনার কনসার্ন দুটোই বুঝেছি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন। কারণ পিত্তথলি একটি অর্গান বটে শরীরের, এটা ফেলে দিতে কেউই চায় না, কিন্তু আসলে পিত্তথলি ফেলে না দিয়ে কোনো উপায় নেই। দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট ফর গল ব্লাডার স্টোন। কারণ যেই পিত্তথলি একবার স্টোন তৈরি করা শুরু করে সে আজীবন তৈরি করবে। আমাদের জন্য কিন্তু পিত্তথলি কেটে পাথরটা ফেলে সেটাকে জোড়া দিয়ে আমরা যদি দিতাম তাহলে আমাদের জন্য ইজিয়ার হতো, কিন্তু সেই কাজটা আমরা কখনোই করতে পারি না। কারণ ওই পিত্তথলিটা রেখে দিলে যেদিন আমরা পাথর ফেলে দিব তারপর দিন থেকে আবার ওই পিত্তথলি পাথর তৈরি করবে। সুতরাং এটা কোনো সমস্যার সমাধান হবে না, যার জন্য পিত্তথলিটাকে ফেলে দেওয়াটাই একমাত্র সমাধান, একমাত্র চিকিৎসা। এবং এটা মেডিকেল কোনো ট্রিটমেন্ট নাই। রিসেন্টলি কিছু ওষুধ ব্যবহার হয়, অনেকে বলে যে পিত্তথলির পাথর গলিয়ে বের করে দিব, কিন্তু এটা একেবারেই একটা ভেগ কথা। এটা দিয়ে কখনোই কোনো পিত্তথলির পাথর গলে বেরিয়ে আসে না এবং সেটা সম্ভব না। দিনের পর দিন পিত্তথলির
পাথর গলানোর চেষ্টা করেও সেটা সম্ভব হয় না, কারণ কন্টিনিউয়াসলি পিত্তথলি পাথর তৈরি করে তো একটা জিনিস, আর পাথর সাধারণত গলে বেরিয়ে আসে না। যদি ছোট হয়ে বেরিয়ে আসার চেষ্টাও করে তাহলে আরো ডিজাস্টার হয়, পিত্তনালীতে এসে আটকে যে সে জন্ডিস করে ফেলবে এবং ইনফেকশন হয়ে যাবে। সুতরাং ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। হ্যাঁ সেটাই, কারণ স্যার আমরা যেটা নিয়ে আসলে আলোচনা করছি, পিত্তথলিতে পাথর কিন্তু মানে খুব কমন জিনিস, এটা অপারেশন ট্রিটমেন্টটা খুব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা আমরা একটু পরে আলাপ করছি। বাট পিত্তনালীতে যদি পাথরটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু মানে পেশেন্টের প্রেজেন্টেশনটাও খারাপ এবং ট্রিটমেন্টটাও একটু লং প্রসিডিউরে চলে যায়। প্রথমে এআরসিপি করতে হবে, সেটা আবার করবেন হচ্ছে কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করে, এখন সার্জন, সার্জিক্যাল এন্ডোস্কোপিস্টরা এখন আমরা খুব প্রমোট করছি। আচ্ছা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা যেমন এটা করছেন, আবার সার্জনরাও করছেন, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টোটাল ট্রিটমেন্ট ইজ টার্গেটেড। একটা রোগীকে আমি টোটাল ট্রিটমেন্ট যদি দেই, তা একজন সার্জন যদি ইআরসিপি করে তার পাথরটা বের করে, সাধারণত আমরা ইআরসিপি করে আগে পিত্তনালীর পাথর বের করেই আমরা গলব্লাডারটা ফেলি। আগে গলব্লাডার ফেলে অপেক্ষা করে পরে কিন্তু আমরা পিত্তনালীর পাথর ফেলতে যাই না। সেটা না জেনে যদি হয়ে যায় সেটা আলাদা কথা। আমি ধরেন গলব্লাডার করলাম, আমি বুঝতে পারিনি, ব্লাড টেস্টেও দেখা যায় নাই কোনো প্রবলেম, কারণ আমরা সাধারণত পিত্তনালীতে পাথর থাকলে ওই কিছু লিভার ফাংশন টেস্ট করলেই আমরা বুঝতে পারি। আর এখন এমআরসিপি বলে এটা এমআরআই আছে, এমআরআই করেও আমরা দেখতে পারি, কিন্তু সন্দেহ না থাকলে আমরা করি না। কিন্তু ব্লাড লিভার ফাংশন আমরা করি। কোনো সময় পিত্তনালীতে পাথর থাকা অবস্থাতেও দেখা যায় যে লিভার ফাংশন আমাদেরকে সেই ইনফরমেশন দিচ্ছে না, তখন হয়তো রিটেইন স্টোন যদি থেকে যায়, পিত্তথলি ফেলে দিলাম, নালীতে পাথর রয়ে গেল, তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের পোস্ট অপারেটিভলি যখন দেখি আমরা জন্ডিস হয়ে যাচ্ছে বা ব্যথা কমছে না, রিপিটেড ইনফেকশন এবং কোলাঞ্জাইটিস হচ্ছে, তখন আমরা পরীক্ষার মাধ্যমে এমআরসিপি করে যদি দেখতে পাই পাথর আছে, তখন আমরা ইআরসিপি করে সেটা বের করে ফেলি। দর্শক আছেন একজন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোস্তফা জামাল কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। আমার মিসেজের পিত্তথলিতে পাথর হয়েছে। জি, কুষ্টিয়া ডক্টর দেখাইছিলাম, উনি বলছে পিত্তথলিতে পাথর না হয়ে পিত্তথলি অলে পাথর হয়েছে। এর জন্য ট্রিটমেন্ট চলছে, ওই যে অক্সিডাকোলিক অ্যাসিড 300 কন্টিনিউ চলছে। এখন হালকা পেন হয়, বেটার সলিউশনটা কি স্যার? কতদিন থেকে খাচ্ছেন ওষুধটা? ওষুধটা আপনার 3 মাস ধরে চলছে। 3 মাস ধরে চলছে অলরেডি। আগের আল্ট্রাসোনোগ্রাম পরে আল্ট্রাসোনোগ্রামে কোনো চেঞ্জ এসেছে? জি, ডক্টর বলে আগের থেকে একটু ভালো অবস্থায় আছে। ওনার কি ব্যথা বা কোনো কিছু হচ্ছে এখন? মাঝে মাঝে হয় একটু। স্যার কোনো প্রশ্ন আছে? উত্তরটা আমরা বিরতির পর এসে দিব। হ্যাঁ, না এটার ব্যাপারে আমার আসলে আমি জানি এটা কি হবে ইভেন্চুয়ালি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার উত্তরটা বিরতির পর এসে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি পিত্ত পাথর চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম। স্যার, বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, কুষ্টিয়া থেকে প্রশ্ন করেছিলেন যে ওনার স্ত্রীর বললেন যে পিত্তথলির ভিতরে না ওয়ালে পাথর, এবং পাথরের সাইজ বেটার হয়েছে ওষুধ খাওয়ার পরে, সেটাও উনি বললেন। কিন্তু আমার কাছে একটু সন্দেহ হয়, কারণ আসলে আলট্রাসোনোগ্রাম দিয়ে কিন্তু আমরা একটি পাথরের সাইজ এবং ইত্যাদি বুঝতে পারি না। যেমন ধরে যদি একটু এলিপ্টিক্যাল একটা যদি পাথর হয়, আলট্রাসোনোগ্রাম যখন করা হয় তখন আমরা সাউন্ড ওয়েভ দিয়ে তার মাপ দেখি। স্টোনটার কোন পজিশনে আমরা সাউন্ড ওয়েভটা দিতে পারছি, কোন সেকশনে আমরা মাপছি, সেটা কিন্তু আমরা জানি না। একই সময় একই দিনে যদি সকাল বিকাল দুটো আলট্রাসোনোগ্রাম করা হয়, তাহলে একটাতে হয়তো দেখা যাবে একটা 7-8 মিলিমিটার একটা স্টোন, একটু লম্বাটে হলে সেই লম্বা সেকশন থেকে যদি মাপি, আর সেটা যদি ক্রস সেকশন শর্ট ক্রস সেকশনে হয়, তাহলে হয়তো 2-3-4 মিলিমিটার হতে পারে। আর কেউ যদি খুশি হয়ে যায় যে আমার পাথরটা সাইজে ছোট হয়ে গিয়েছে, দ্যাটস এ মিস্টেক। সুতরাং আলট্রাসোনোগ্রাম আমাদেরকে যতটুকু ইনফরমেশন দেয়, ওই প্রেজেন্স অফ স্টোন ইজ এনাফ ফর আস টু ডিসাইড ওয়েদার উই শুড গো ফর সার্জারি অর নট। এখন একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হলো অ্যাসিমটোমেটিক কেসে, একেবারে অ্যাসিমটোমেটিক কেসে আমরা দরকার আছে কি না অপারেশন করার। একটা সময় ছিল যখন অ্যানেস্থেসিয়া ওয়াজ কোয়াইট রিস্কি, আজকে থেকে 40-50 বছর আগের কথা বলতেছি। আমাদের বইতে আমরা পড়েছি অ্যাসিমটোমেটিক স্টোন করা উচিত না, এবং তখন আমাদের পেট কেটে করা হতো। এখনকার মধ্যে ল্যাপারোস্কোপ
দিয়ে করা হতো না, যে কথাটা আমরা হয়তো পরে যাচ্ছি। সুতরাং ওই স্টোন একটা রেখে দিলাম। এবং আরেকটা জিনিস ছিল যে ক্যান্সার হলেও হয়তো 2-3% ক্ষেত্রে ক্যান্সার হবে। সুতরাং অ্যানেস্থেসিয়ার কারণে যদি 3 to 5% মানুষ ক্যাজুয়ালিটি হয়, তাহলে আমার রিস্ক নিয়ে অপারেশনে যাওয়ার দরকার কি? যখন ব্যথা হবে তখন দেখা যাবে। কিন্তু এখন যেহেতু আমরা জানি অ্যানেস্থেসিয়া ইজ ভেরি সেফ এবং সার্জারি ইজ অলসো ভেরি সেফ, ইফ ইট ইজ ডান বাই অ্যান এক্সপার্ট। ল্যাপারোস্কোপিক্যালি করলে তো পেশেন্ট টেরই পায় না তার কোথায় পেটের কোথায় কাটা হয়েছে। সেদিন আমার এক পেশেন্ট বললেন যে আমি তো জানি না, আমি বুঝতেও পারবো না আমার পেটের কোথায় কাটা হয়েছে, অথচ এই একই অপারেশন একসময় তো প্রায় 10-12 ইঞ্চির মতো কেটে তারপর করতে হতো, এবং ভেরি আগলি ইনসিশন ছিল গলব্লাডারের জন্য। সুতরাং আমি বলবো লম্বা সময় ওষুধ খেয়ে উনি চেষ্টা করতে পারেন, কিন্তু ইভেনচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে অপারেশন করতে যেতে হবেই। আরেকটা জিনিস বলে রাখি, যত দেরি করবো আমরা অপারেশন করতে, মানুষের তত বয়স বাড়তে থাকে, তার বিভিন্ন রকম অ্যানেস্থেসিয়া রিলেটেড কোমরবিডিটিস ডেভেলপ করতে পারে। সুতরাং সুনার দ্য বেটার, যেটা ফেলতে হবে টুডে অর টুমরো সেটা ইমিডিয়েটলি ফেলে দেওয়াই ভালো। ইয়াঙ্গার এজে এগুলি ফেলে দেওয়া ভালো। 80-85 পরে গলস্টোন পেলে এবং সেটা যদি একেবারে অ্যাসিমটোমেটিক হয়, তাহলে আমরা করব কি করব না সে ব্যাপারে আমরা হয়তো চিন্তা ভাবনা করে দেখতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু এই ক্ষেত্রে আপনার স্ত্রীর বয়স যদি অ্যারাউন্ড 40-50 হয়, তাহলে আমি অ্যাডভাইস করব প্লিজ গো ফর সার্জারি অ্যান্ড টক টু এ গুড সার্জন। থ্যাংক ইউ। স্যার, একজন পেশেন্টের যেটা আমরা বললাম যে ধরা পড়লো তার গলব্লাডার স্টোন, এখন সে চাচ্ছেন, যেটা সাজেশন আপনারা দেন যে অপারেশন লাগবে, তো গলব্লাডার স্টোন যেটা একটু আগে বলেছেন যে লিভারে কিছু টেস্ট করা হয় দেখার জন্য, এমনি কি টেস্ট করা হয় একটু? মেইনলি কিন্তু আমরা গলব্লাডারের প্রবলেমটাকে বোঝার জন্য আলট্রাসোনোগ্রামের পাশাপাশি যদি লিভার ফাংশন টেস্ট করি, তাহলেই আমরা বুঝতে পারি মোটামুটিভাবে যে গলব্লাডার রিলেটেড তার আর কোনো প্রবলেম আছে কিনা। লিভার ফাংশন যদি রেজড হয়, কোনো ক্ষেত্রে অ্যালকালাইন ফসফরাস বিলিরুবিন যদি হালকা রেজড হয় বা জন্ডিসের হিস্ট্রি থাকে, তখন আমরা সাধারণত এমআরসিপি করি। এটা এমআরআই তো এক্সপেন্সিভ একটা প্রসিডিওর, সুতরাং আমরা সবাইকে এটা দেই না, প্রয়োজন না হলে দেই না। এর বাইরে যেগুলো করতে হয় সাধারণত অপারেশনের আগে প্রি অপারেটিভ টেস্ট, যেগুলো করি আমরা সবগুলো সিস্টেমকে দেখার জন্য, ফর অ্যানেস্থেসিয়া ফিটনেস, নট ফর গলস্টোন অ্যাকচুয়ালি। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ফৌজিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ফৌজিয়া বলতেছি। আমার 2022 সালে গল ব্লাডারে স্টোন ধরা পড়ে, আর 2023 আমি ডিসেম্বরে পিজি স্পেশালিস্টে ভর্তি হই এটা ল্যাপারোস্কোপি করার জন্য। তো আমার ওইখানে ভেন্ট্রিকুলার একটু হার্টের একটা প্রবলেম আছে, তো উনি আর এটা করায় নাই, না করানোর পরে ওষুধ দিচ্ছে, এটা চলে আসছি। গত পরশু আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করে এসেছি, সেখানে আসছে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, বলতে ছোট হবে স্টোনটা। তো আমার এখন একটা মাইল্ড পেলভিক কালেকশন আসছে, এখন কি গল ব্লাডারের স্টোনের সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? মাইল্ড পেলভিক কালেকশন না, পেলভিক কালেকশনের সাথে গল ব্লাডারের স্টোনের কোনো সম্পর্ক নাই। আপনার কি অন্য কোনো সমস্যা হয়? হ্যাঁ, যে ইউরিনে জ্বালা পোড়া বা তলপেটে ব্যথা, এই ধরনের কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা? না না, বা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা? আমি সব ধরনের টেস্ট করছি, কালকে আরেকটা টেস্টের রেজাল্ট দিবে জরায়ু, যেটা এখন ওইটা আমার মনে হয় ওটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার পেলভিক কালেকশন কেন। গলব্লাডারের জন্য পেলভিক কালেকশন হওয়ার কথা না, আর আপনার ভেন্ট্রিকুলার প্রবলেমের জন্য যেটা অ্যানেস্থেসিয়া দিতে চান নাই, সেটা অ্যানেস্থেসিওলজিস্টই ভালো বলবেন। আমি একটু আগে যেটা বললাম যে অ্যানেস্থেসিয়া পয়েন্ট অফ ভিউতে আপনি যদি ফিট থাকেন এবং আপনার যদি গলস্টোনের ব্যাপারে কোনো সিমটম থাকে বা আপনার যদি কোনো উপসর্গ থাকে, তাহলে সেটা আপনি যদি অ্যানেস্থেসিয়া আপনাকে ফিট করে, তাহলে এটা করে ফেলাই ভালো। জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। তো স্যার, এই যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো এটাই বলছিলাম যে একটা অপারেশন যদি কেউ না করে, গলব্লাডারে স্টোন আছে, সে যদি অপারেশন না করে, সেক্ষেত্রে আপনি বলেছেন যে কিছু মানে একটা চান্স থাকে ক্যান্সার হয়ে যেতে পারে, তার রেগুলার পেইন হতে পারে, ইনফেকশন হতে পারে। এটাই পেশেন্ট, যে যার পেশেন্ট হচ্ছে অ্যানেস্থেসিয়া, তার হ্যাজার্ড আছে, এক্ষেত্রে তার কি করা উচিত? সে তো ওষুধ খাচ্ছে। এই সব ক্ষেত্রে আসলে কোনো ক্ষেত্রে গলস্টোনের যখন মানে সিভিয়ার ইনফেকশন হয়ে যখন সিমটমেটিক গলস্টোন হবে,
তখন তো আসলে আমাদের ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আদারওয়াইজ তাকে আমরা তো একটা কমফোর্টেবল লাইফ দিতে পারবো না, পেন ফ্রি লাইফ দিতে পারবো না। সেই ক্ষেত্রে অনেকাংশেই হাই রিস্ক পেশেন্টকেও তো আমরা অপারেশন করা হয়। আমরা হার্টের অপারেশন করি না? জি অবশ্যই। আচ্ছা, হার্টের কারণে যদি আমরা গলস্টোন অপারেশন না করি তাহলে হার্টের কারণে তো আমরা হার্টের অপারেশন করি। সুতরাং অপারেশন এমন একটা জিনিস কোনো ক্ষেত্রে আউট অফ দ্য ওয়েতে যে বাঁচানোর জন্য, ব্যথা ফ্রি করার জন্য আমাদেরকে তো অপারেশন করতেই হয়। হাই রিস্ক থাকে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুর কনফার্মেশন তো আর ডাক্তার দিতে পারবেন না। সুতরাং কিছুটা তো আমাদের ভাগ্যের উপরও ছেড়ে দিতে হয়। বাট ডাক্তারে যেটা কনফার্মেশন দিবেন, দে উইল ট্রাই 100%, গিভিং 100% এফোর্ট টু সেভ দ্য পেশেন্ট, টু কিওর দ্য পেশেন্ট। কিন্তু রেজাল্ট দেওয়ার মালিক তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ। সুতরাং আমরা আমাদের চেষ্টা করব, আমাদের অ্যাকর্ডিং টু বুক, অ্যাকর্ডিং টু আওয়ার নলেজ যতটুকু করার আমরা সেটা চেষ্টা করব। তারপরে সেটা রেজাল্টটা যাই হোক সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যেটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনি মানে অবশ্যই বলবেন যে যেহেতু তার হার্টের সমস্যা, তার খুব ভালো অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে, সেরকম কোনো হসপিটালে যাওয়া উচিত। কারণ এখন বাংলাদেশে কিন্তু অ্যানেস্থেসিয়া অনেক হ্যাজার্ড হয়ে গেছে, কিন্তু ভালো অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে। মানে ভালো সেন্টারে, প্রাইভেট সেন্টারে, গভর্নমেন্ট সেন্টারে কিন্তু খুব ভালো অ্যানেস্থেসিয়া, এবং যেটা হচ্ছে খুব মাইল্ড অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করা হয়। স্যার, যেটা হচ্ছে আমরা একটু সার্জারি সম্পর্কে জানি, মানে গলব্লাডারের সার্জারি, যেটা হচ্ছে আমরা কমনলি কিন্তু সবাই এখন জানে ক্যামেরা দিয়ে অপারেশন করা হয়। এটা খুব কমন কথা যে ছোট কাটা থাকবে, ক্যামেরা দিয়ে অপারেশন করা হবে। এই বিষয়ে বলবেন যে আগে কি করা হতো আর এখন কি করা হচ্ছে? হ্যাঁ, সেটা আমার জন্য একটি মানে সত্যি খুব আনন্দের ব্যাপার, বা আলহামদুলিল্লাহ যে আই কুড রিয়েলি ইন্ট্রোডিউস দিস ল্যাপারোস্কোপিক সার্জারি ইন দিস কান্ট্রি ব্যাক ইন 1991। বেসিক্যালি জাপানে যখন আমি পিএইচডি করি, তখন জাপানে আমার প্রফেসরই এই সার্জারিটা শুরু করেন টোকিও বিশ্ববিদ্যালয়ে। তো আমি প্রথম থেকেই জাপানের 4-5 জনের একজন টিম মেম্বার ছিলাম এই ল্যাপারোস্কোপিক সার্জারি ইন্ট্রোডিউস করার সময়। তো ন্যাচারালি ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা জানি যে ল্যাপারো কথার অর্থ হলো গিয়ে অ্যাবডোমেন, পেট, স্কোপ মানে হলো ক্যামেরা। তার মানে পেটের মধ্যে ক্যামেরা ঢোকালেই সেটাকে ল্যাপারোস্কোপ বলা হয়। সেটা আমরা ল্যাপারোস্কোপ বলি আর না বলি, ঠিক তানিয়া যেভাবে বলেন যে আমরা তো ক্যামেরা দিয়ে সার্জারি, তাই না? কেউ আমাকে এসে বলে স্যার ল্যাপ্রোসি করে দেন, কেউ বলে স্যার আমাকে কম্পিউটার দিয়ে করে দেন। আলটিমেটলি দে মিন ইট যে ল্যাপারোস্কোপ অথবা ক্যামেরা সার্জারি দিয়ে করলে পেট কাটা লাগে না, কিন্তু গলব্লাডারটা প্রপারলি বেরিয়ে আসে। একই সার্জারি কিন্তু। এতদিন যেটা আমরা আপার রাইট অ্যাবডোমেনে একটা অবলিক ইনসিশন, লম্বা ইনসিশন দিয়ে পেট ওপেন করে, আমরা পেটটা কেন খুলতাম বা ওপেন করতাম? কারণ একটা জিনিস আমি ফেলবো আর দেখতে পাবো না, না দেখে ফেলবো এটা তো সম্ভব হবে না। দেখে প্রপার জায়গায় ক্লিপ করে বা বেঁধে ব্লাড ভেসেলকে সিকিউর করেই তো আমরা গলব্লাডারে ফেলতে পারি, নইলে তো আমরা ফেলতে পারবো না। সেই আমরা এই বিষয়ে আরো কিছু কথা বলতে বিরতির পর এসে কথা বলছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি পিত্তপাথর চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সর্দার এনায়েত। স্যার, বিরতিতে যাবার আগে হচ্ছে আমরা জানতে চাইছিলাম আপনার কাছে ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন, যে এদের মধ্যে পার্থক্যটা কি, মানে এখন কি করা হয় এবং আগেটা থাকলে কি হতো? এক্স্যাক্টলি, আমরা যে আলাপটা করছিলাম যে ল্যাপারোস্কোপটা আসলে বেসিক্যালি ক্যামেরা সার্জারি, তাই না? এখন পিত্তথলির পাথর বা কলিসিস্টেক্টমি দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হলেও এখন কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ এ পার্ট অফ অল স্পেশালিটি। আগে এটাকে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি বলে একটা আলাদা স্পেশালিটি বলতাম, কিন্তু এখন আমরা দেখেছি ইন অল স্পেশালিটি, সেটা পেডিয়াট্রিক সার্জারি হোক, অ্যাবডোমিনাল এনি সার্জারি, তারপরে ইউরোলজি, গাইনোকোলজিক্যাল, অল কাইন্ডস অফ সার্জারি এক্সেপ্ট সিজারিয়ান সেকশন। ইউ আন্ডারস্ট্যান্ড যে সব কিছু এখন আমরা ক্যামেরার মাধ্যমে করি। তো ক্যামেরার মাধ্যমে করার সুবিধা হলো পেট কাটতে হবে না, ন্যাচারালি তার ইনফেকশনের চান্স কমে যাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, পেটে কোনো দাগ থাকছে না, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন কমে যাচ্ছে, পেইন কিলারের প্রয়োজন থাকছে না। যেই মানুষের 7 দিন হাসপাতালে থাকতে হতো সেই মানুষটা একদিনই বাড়ি চলে যাচ্ছে। আমি গতকাল যে 2 জনের অপারেশন করেছি, আজ সকালে 2 জনকে ছেড়ে দিয়েছি। তো এই যে অ্যাডভান্টেজটা, এই যে পেট না কেটে একই সার্জারি, এটা অনেকটা ভিডিও গেমের মতো, যে পেটের মধ্যে আমরা ক্যামেরা ঢুকিয়ে টেলিভিশন মনিটরে দেখে কাজটা করা। উই আর ডুইং দ্য সেম প্রসিডিওর, সেম ওয়ার্ক, বাট একটা হলো গিয়ে কনভেনশনালি ওপেনিং দ্য অ্যাবডোমেন, আর একটা হলো গিয়ে উইদাউট ওপেনিং দ্য অ্যাবডোমেন। অ্যান্ড উইদাউট ওপেনিং দ্য অ্যাবডোমেনের অ্যাডভান্টেজগুলো তো আর কাউকে
বলে বোঝাতে হবে না, রোগীরা এমনিতেই জেনে যায়। আই ওয়াজ ভেরি ওয়ারিড যে ল্যাপারোস্কোপিক সার্জারি এরকম একটা কঠিন শব্দকে কিভাবে পপুলার করব। এটা পপুলার করতে হয় না, বাই ইটস ওন মেরিট কিন্তু এটা পপুলার হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা সার্জনই কিন্তু জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, তো সেই অ্যাডভান্টেজগুলো আছে বলেই। তবে এখনও একটা জিনিস জানতে হবে আমাদের, কোনো সময়ে হয়তো ল্যাপারোস্কোপ দিয়ে একটা কাজ করা যেতে নাও পারে, তখন সেটাকে ওপেন করতে হবে। এখন কেউ বলে তাহলে ওপেন সার্জারি যদি তার ট্রেনিং না থাকে, আসলে সার্জিক্যাল ট্রেনিং ইজ অ্যাজ সাচ, সেটা ওপেন হোক ল্যাপারোস্কোপিক হোক, ইটস এ টোটাল ট্রেনিং। ইউ নিড টু ডু হোয়াট ইউ ক্যান ডু বা টু হোয়াট এক্সটেন্ট ইউ ক্যান ডু। এবং যেটা ল্যাপারোস্কোপের লিমিটেশনটা কোথায় হবে, লং ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেক সময় যে এই কাজটা আমরা করতে পারবো না, সেই কাজটা হয়তো পেট কেটে হাত দিয়ে করা লাগতে পারে। তো আমাদের সার্জিক্যাল হ্যান্ড তো সার্জিক্যাল হ্যান্ডসই, এটাকে তো রিপ্লেস করা যায় না। রোবট মাইট রিপ্লেস আওয়ার হ্যান্ডস সামডে, কিন্তু এখনো সেই সময় আসে নাই, সেই সময় আসেনি স্যার। এটা বোঝাই যায় যে আমরা তো যখন পেশেন্টকে বলাও হয়, যে যেটা বললেন যে আপনি মনে হয় কাজ করতে গিয়েও অনেক সময় দেখেন যে একটা ভিতরে ঢোকার পরে প্রপার ইনফরমেশন না থাকার কারণে না পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু মানে ডিফিকাল্টি হয়ে যায়। 1 to 2% কেসে ওপেন করতে হয়, এখনো করতে হয়। রোবটের ক্ষেত্রে যতই প্রযুক্তি উন্নত হোক, এআই আর রোবট যতই আসুক না কেন এগিয়ে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান ডিসিশন ইজ ইম্পর্টেন্ট। সার্জিক্যাল ডিসিশন আমরা তো সেটা সবসময় বলি, আমরা সার্জনরা সবাই জানি, ইউ আর অলসো এ সার্জন, যে আমরা সার্জনদের সবচেয়ে ভালো সার্জন সেই যে জানবে হোয়েন নট টু ডু এ সার্জারি, তাই না? আমরা সার্জারি করতে যেয়ে তো রোগীকে ইয়ে করতে পারবো না, কিন্তু তারপরে অনেক সময় রোগীরকে ভালো করার জন্যই অনেক সার্জারি করতে হয়, সেটা ল্যাপারোস্কোপ দিয়ে না হলে দরকার হলে ওপেন করতে হবে। কিন্তু ল্যাপারোস্কোপের বেনিফিট, ইট ইজ উইদাউট এনি কোশ্চেন, it is a hugely beneficial surgery। এবং আমি বলবো আমাদের এই জেনারেশনে our patients and our doctors, surgeons they are very lucky যে মানে ক্যামেরার টেকনোলজিকে ইনকর্পোরেট করা গিয়েছে ফর সার্জিক্যাল ওয়ার্ক। এটাই হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আসলে ওপেনের দিকে যেটা বলেন স্যার, সার্জারি তো মানে মোস্ট অফ দ্য সার্জারি, পেটের সার্জারি যেগুলো সবগুলো কিন্তু ওপেন করেই করা হচ্ছে না একদমই। বড় বড় সার্জারি যেগুলো সবই ল্যাপারোস্কোপিক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং দেখেন ক্যামেরা সার্জারি কিন্তু নিউরো সার্জারি ক্যামেরা দিয়ে হচ্ছে, কার্ডিয়াক সার্জারি ক্যামেরা দিয়ে হচ্ছে, থোরাসিক সার্জারি ক্যামেরা দিয়ে হচ্ছে, ইভেন মানে অর্থোপেডিক সার্জারি, আর্থ্রোস্কোপিও সেটাও আমাদের ক্যামেরা দিয়ে হচ্ছে। সুতরাং ক্যামেরা টেকনোলজিকে ইগনোর করে আর ইভেন বরং এখন মাইক্রো ভিডিও ক্যামেরা দিয়ে আরো মাইক্রোস্কোপিক ফর্মে সার্জারি করা হবে। সুতরাং আগের দিনে ছিল যত বড় ইনসিশন তত বড় সার্জন, আর এখন হলো গিয়ে যত ছোট ইনসিশন তত বড় সার্জন। স্যার, আমি আপনার আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনি রিসেন্টলি কাজ করছেন জেরিয়াট্রিক নিয়ে, যেটা আসলে বয়স্ক বৃদ্ধদের, এই বিষয় নিয়ে আমি একটু আমি তো জাপানে পিএইচডি করেছি ব্যাক ইন 87 to 93। আমি জাপানে পড়াশোনা করেছি। ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে নিয়ে আসার সুযোগ হয়েছিল জাপানে পড়াশোনা করার কারণেই। ওই সময় আমি জাপানে দেখেছি যে জেরিয়াট্রিক কেয়ার কত বিউটিফুলি নেওয়া হয়, এবং জাপান ইজ দ্য ফোররানার ইন দ্য ফিল্ড বিকজ ওদের জেরিয়াট্রিক পপুলেশন ইজ হিউজ। তো আমি দর্শকদের জন্য বলছি যে জেরিয়াট্রিক কথাটা আমরা ইউজ করি ফর এল্ডারলি হেলথ কেয়ার। পেডিয়াট্রিক যেমন বাচ্চাদের নিয়ে কাজ করা, বাচ্চাদের হেলথ কেয়ার, জেরিয়াট্রিক হলো গিয়ে এল্ডারলি পিপলের হেলথ কেয়ার। সুতরাং প্রবীণদের কেয়ার জাপানের দেখতে পেয়েই আমার একটা স্বপ্ন ছিল। আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করেছিলাম, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে এস্টাবলিশ করার একটা প্ল্যাটফর্ম হিসেবে। সেটি এখন একটি হসপিটাল, জেনারেল হসপিটাল হয়েছে বটে, কিন্তু ওটার থেকে আমি ল্যাপারোস্কোপি শুরু করেছিলাম। বারডেমে জয়েন করেছিলাম এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে শুরু করেছিলাম। ঠিক একই সাথে এখন আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম বলে একটি প্রজেক্ট প্রায় শেষ করে এনেছি গত প্রায় 15 বছরের কি বলে চেষ্টা এবং প্রচেষ্টায়। সেটা হলো পূর্বাচলের পাশেই প্রায় 600 বেড ক্যাপাসিটি আমি একটি জেরিয়াট্রিক হোম কাম হসপিটাল। এটাকে একটি কনভেনশনাল ওল্ড হোম বলা যাবে না, কনভেনশনাল ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম না, কিন্তু এটা একটা জেরিয়াট্রিক হোম অ্যান্ড হসপিটাল, যেখানে মানুষ তার দৈনন্দিন জীবনে থাকার জন্য সে সব কিছুই পাবে, এভরিথিং, স্টার্টিং ফ্রম সুইমিং পুল টু ফিজিওথেরাপি টু ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, কমন ডাইনিং রুম, সেমিনার, সিম্পোজিয়াম, সব কিছু সম্ভব। আমাদের বৃদ্ধরা বলবো না এভাবে, আমাদের সিনিয়র সিটিজেনরা যারা একটা পার্টিকুলার, যেমন আমরা বলি যে ইয়াং ওল্ড, মিডল ওল্ড অ্যান্ড ওল্ড। ইয়াং ওল্ড যারা 60 থেকে 70 থেকে 80 যারা মিডল ওল্ড, এবং 80-র পরে যারা অতি ওল্ড, এর মধ্যেও কিন্তু অনেক কন্ট্রিবিউট করার স্কোপ আছে।
সে এবং নিজেরা ভালো থাকার জন্য একটা অ্যাসোসিয়েশন লাগে, একটা কমিউনিটি লাগে। ঠিক ওই রকমই একটি কমিউনিটি আমি তৈরি করেছি। আমরা যদি বলি আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার স্যার কি আমরা যদি দেখি, ইউনুস স্যার 84 ইয়ার্স ওল্ড, মাশাআল্লাহ উনি কত কন্ট্রিবিউট করতে যাচ্ছেন, করছেন। তো এই জন্যই আমি মনে করি যে আমরা যদি আমাদের এই এল্ডারলি পপুলেশনকে নার্চার করতে পারি, তাদেরকে আমরা একটা প্রপার প্লেস দিতে পারি, তারাও কিন্তু এই সোসাইটিকে অনেক সুন্দরভাবে তারা বাসও করতে পারবেন, থাকতে পারবেন এবং কন্ট্রিবিউটও করতে পারবেন। স্যার আমরা অনেক মানে সুন্দর একটা ইনফরমেশন জানলাম, হয়তো সামনের দিনে আমরা আরো কিছু জানবো এই বিষয়ে। আজ আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ তানিয়া। দর্শক আজ এখানে শেষ করছি, আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।